ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়ছো তাদের জন্য রইল আজকে CC-8 পেপারের একটি 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। তো বন্ধুরা দেখে নাও আজকে তোমাদের জন্য আমি কি প্রশ্ন এনেছি, না তা হলো কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কোপার্নিকান রেভলিউশন? সো বন্ধুরা উত্তরটা প্রত্যেকে দেখে নাও। ষোড়শ শতকে প্রকৃতপক্ষে আধুনিক প্রাকৃতিক ও ব্যবহারিক বিজ্ঞানের প্রারম্ভের যুগ রূপে অভিহিত করা যেতে পারে। এতদিন পর্যন্ত যে বিজ্ঞান মানুষের কল্পনার মধ্যে স্থান পেয়েছিল, ষোড়শ শতকে তাহা বাস্তব রূপ গ্রহণ করতে শুরু করে। এই সময় বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন কোপার্নিকাস। নেক্সট প্যারা করে কি লিখবে? তো বন্ধুরা দেখে নাও, নিকোলাস কোপার্নিকাস পোল্যান্ডের অধিবাসী এবং গণিতশাস্ত্রের অধ্যাপক ছিলেন। বিজ্ঞানের ক্ষেত্রে আধুনিক যুগের অন্যতম পথিকৃৎ হিসাবে নিকোলাস কোপার্নিকাস পরিচিত। এতদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত শিক্ষিত এবং অশিক্ষিত, ধার্মিক ও নিরপেক্ষ মানুষ কয়েক শতাব্দী যাবৎ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী অবস্থিত এবং সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহ নক্ষত্র সমূহ তার গ্রহ উপগ্রহ। এই মতবাদের স্রষ্টা ছিলেন বিখ্যাত ভূগোলবিদ টলেমি। তার মতবাদ অনুযায়ী মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী অবস্থিত এবং একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত গ্রহ উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে তাদের পথ পরিক্রমা করে। নেক্সট প্যারা করে কি লিখবে? কিন্তু কোপার্নিকাস এই জাতীয় মতবাদের বিরোধিতা করেন এবং ঘোষণা করেন যে সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত এবং পৃথিবী সূর্যের অন্যতম গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীরও একটা নির্দিষ্ট কক্ষপথে নিয়মিতভাবে সূর্যকে পরিক্রমা করে। কোপার্নিকাস এই মতবাদের প্রচলিত সকল মতবাদের বিরোধী ছিলেন এবং ধর্মশাস্ত্রের অভিমতের সাথে সঙ্গতিহীন ছিলেন। কিন্তু কোপার্নিকাস অত্যন্ত সাবধানী একজন লোক ছিলেন। সুতরাং কোপার্নিকাস এই মতবাদ প্রকাশ্যে প্রচার করতে দ্বিধাবোধ করেন। বিদগ্ধ জনের কাছে গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে তিনি স্বচ্ছ যুক্তিজাল এবং সুদৃঢ় গাণিতিক ভিত্তির উপর নিজের নতুন তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেও সূর্যকেন্দ্রিক মতবাদ যাজকীয় বিশ্বাস ও শিক্ষার পরিপন্থী হওয়ায় তিনি তত্ত্ব প্রকাশ না করে বহুদিন গোপন করেছিলেন। অবশেষে জীবন সায়নে এসে রেটিকাস নামক এক তরুণ জার্মান পণ্ডিতের সহচর্যে এসে তারই আগ্রহে আতিশয্যে কোপার্নিকাস তার নতুন তত্ত্ব পুস্তক আকারে প্রকাশ করতে রাজি হন। 1543 সালে কোপার্নিকাস রচিত গ্রন্থ ডি রেভলিউশনিবাস অরবিয়াম ক্যাসেলেস্টিয়াম প্রকাশিত হয়। কোপার্নিকাস রচিত এই একমাত্র গ্রন্থটি তাকে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে অমরত্ব দান করেছে। নেক্সট প্যারা করে কি লিখবে? তবে কোপার্নিকাসের এই আবিষ্কার দীর্ঘকাল যাবৎ সাধারণ মানুষের মনে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেনি। পরবর্তীকালে কেপলার ও গ্যালিলিও কোপার্নিকাসের মতবাদ কেবলমাত্র অভ্রান্ত বলে মনে করেননি, এই মতবাদকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন। কিন্তু কোপার্নিকাসের মতবাদ প্রকাশিত হওয়ার 50 বছর পরেও গ্যালিলিও এই মতবাদের প্রতি সমর্থন জানাবার জন্য উপহাসের পাত্রে পরিণত হয়। নেক্সট প্যারা কি করে লিখবেন? লাস্ট প্যারা, এর 70 বছর পরেও তিনি যদি এই মতবাদ সম্পর্কে অজ্ঞানতার ভান না করতেন তাহলে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তাকে আত্মবিসর্জন করতে হতো। কোপার্নিকাস, গ্যালিলিও প্রমুখ বৈজ্ঞানিকদের দ্বারা টলেমির মতবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হলেও 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের ভিত্তিতে ক্যালেন্ডার সংশোধন করলেও
তৎকালীন ইউরোপের বহু লোকই টলেমির মতবাদকে অভ্রান্ত বলে স্বীকার করতেন। তো বন্ধুরা, এই ছিল একটি 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টার CC-8 এর। সো বন্ধুরা, থ্যাংক ইউ।